পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেক আলোচনা চলছে। এরই মাঝে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এক ধরনের ফাটল তৈরি হয়েছে সম্পর্কে এনসিপি এবং জামাতের মধ্যে। জামাত অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে, একা হয়ে পড়েছে। এখন জামাতের সঙ্গী ইসলামী আন্দোলন সহ কয়েকটা ইসলামী দল। যদিও আমরা যদি ঐতিহাসিকভাবে বিচার করতে যাই তাহলে জামাতের সঙ্গে এই ইসলামী দলগুলোর পূর্ব সম্পর্ক কখনোই ভালো ছিল না। ইসলামী আন্দোলনের কথাই যদি বলা যায় তাহলে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীর দুই ভাই, মুফতি রেজাউল করিম এবং মুফতি ফয়জুল করিম, দুই ভাই জামাতের বিরুদ্ধে এমন কোনো বাজে কথা নেই যা তারা ওয়াজ মাহফিলে এর আগে বলেননি। সুতরাং খুব একটা তাদের মধ্যে যে মধুর সম্পর্ক তৈরি হবে সেটার কোনো স্কোপ নেই। এখন নির্বাচনের স্বার্থে কিংবা ক্ষমতার রাজনীতির স্বার্থে হয়তো এক ধরনের আমরা মিল দেখছি। আবার কদিন আগে হেফাজতের এক নেতা, একদিন আগে হেফাজতের এক নেতা জামাত সম্পর্কে, জামাতের সঙ্গে ইসলামের সম্পর্ক আছে কি নেই এই সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, যেটার প্রতিবাদ করেছে জামাত। এটা নিয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক শাহিদুর রহমান তিনি মন্তব্য করেছেন যে হেফাজত যখন জামাত ইসলামকে নিয়ে এই ধরনের মন্তব্য করছে তখন জামাত ইসলাম কোনো শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারছে না, কিন্তু আমি যখন ঠিক ওই একই কথা যখন আমি যখন শাহেদ বলছি তখন আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, নানাভাবে মানসিকভাবে টর্চার করা হচ্ছে, কারণ আমার কোনো রাজনৈতিক শক্তি নেই, হেফাজত ইসলামের রাজনৈতিক শক্তি আছে, ওই জন্যেই সেখানে খুব একটা তীব্র মন্তব্য কিংবা তাকে নাস্তিক ঘোষণা করা, বিভিন্ন ট্যাগ দেয়া, এই ঘটনাগুলো হচ্ছে না। রাজনীতিতে অনেক কথাই আমরা শুনছি, অনেক কথা শুনবো। রাজনীতিতে নতুন নতুন কথা, নতুন নতুন তত্ত্ব তৈরি হবে। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এক ধরনের মনে হচ্ছে যে জামাত ইসলাম কোণঠাসা অবস্থায় পড়ে গেছে যখন এনসিপি তাদের পাশ থেকে সরে গেছে। এনসিপি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে সংসদ নির্বাচনে তারা পিআর পদ্ধতি চায় না, তারা শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়। সেই কারণে তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনেও যাচ্ছে না, যেটা 18-19 তারিখে জামাতের একটা যুগপৎ আন্দোলন রয়েছে। শেষ পর্যন্ত 4টা ইসলামী দল মিলে তারা এই আন্দোলনটা করছে, সেটাও একটা আংশিক আন্দোলন হচ্ছে। বিসিএস পরীক্ষার জন্য তাদের আন্দোলন অনেকখানি শিথিল করা হয়েছে। আবার জামাত নেতা ডাক্তার তাহের, তাকে গতকালকে আমরা মন্তব্য করতে শুনেছি যে অন্তত একটা নির্বাচন হলেও পিআর নির্বাচন হওয়া উচিত, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। তাতেও মনে হচ্ছে যে জামাত পিআরের ব্যাপারে নিজেদের যে শক্ত অবস্থান এবং আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসে তাদের চিড় ধরেছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে এরকম একটা পর্যায়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি পিআর সম্পর্কে জামাতের এই অবস্থানকে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং সুদূর প্রসারী একটা পরিকল্পনা হিসেবে আখ্যা দিচ্ছেন। মূলত এটাকে একটা ষড়যন্ত্রমূলক মাস্টার প্ল্যান হিসেবে তিনি দেখতে চাইছেন। কেন তিনি দেখতে চাইছেন, কি মন্তব্য করলেন, এর প্রেক্ষাপটে কি হবে, আদৌ পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা, সেই দিকে সরকার যাবে কিনা, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে প্রাথমিক আলোচনায় মোটামুটি প্রেক্ষাপটটা বলেই দিয়েছি যে পিআর নিয়ে জামাত একটু কোণঠাসা অবস্থার মধ্যে পড়ে গেছে। যেহেতু এনসিপি তাদের পাশ থেকে সরে গেছে, এবি পার্টি সরে গেছে, গণ অধিকার পরিষদ সরে গেছে, সুতরাং তাদের এখন মূলত শক্তি হয়ে দাঁড়িয়েছে আর 2-3টা যে ইসলামী দল সেগুলো। বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে মন্তব্য করেছেন তাকে নিয়ে ঢাকা পোস্ট যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, তাহলেই বোঝা যাবে যে বিএনপির অবস্থানটা কি বলতে চাইছে তারা জামাত সম্পর্কে। সেখানে রিজভী বলছেন যে পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। তাহলে কি মাস্টার প্ল্যান? এই মাস্টার প্ল্যানের মাধ্যমে কি করতে চাই জামাত, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, কিংবা ইসলামী আন্দোলন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, তারা কি করতে চায়? রিজভী কি বলছেন একটু বোঝার চেষ্টা করি। তিনি বলছেন পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান
তার দাবি এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে। গতকালকে একটা অনুষ্ঠানে এই কথা বলেন যে একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলনের কথা বলছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতিও কারো জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। অর্থাৎ এই অভিযোগও তিনি করছেন যে পিআর একটা মাস্টার প্ল্যান এবং তারা জামাত পরাজিত শক্তি মানে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আঁতাত করছে, এই ধরনের কথাও বলছেন। এখন পিআর নিয়ে যে সমালোচনাটা রয়েছে, দুই তিনটা বেশ গুরুত্বপূর্ণ সমালোচনা রয়েছে। একটা হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার দুর্বল সরকার গঠিত হয়, কোয়ালিশন সরকার করতে হয়, কোয়ালিশন সরকার সবসময় দুর্বল সরকার হয় এবং পিআর পদ্ধতির যে দুর্বলতা তার সর্বশেষ উদাহরণ হচ্ছে নেপাল। পিআরের আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে দলের চেয়ারম্যান এবং সেক্রেটারি এই দুজন অর্থাৎ দলের হাইকমান্ড এমপি ব্যবসা করার স্কোপ পাবে, এই অভিযোগও রয়েছে। কিভাবে? পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তি ভোটে দাঁড়াবেন না, মার্কার ভোট হবে, অর্থাৎ সারা দেশে ধানের শীষের ভোট হবে, দাড়িপাল্লার ভোট হবে। ভোটে ধরা যাক যে 10% ভোট জামাত পেল, তার মানে হচ্ছে তাদের এমপি হবে এবার 30 জন। কোন 30 জনকে এমপি করা হবে সেই সিদ্ধান্ত নেবে জামাতের সর্বোচ্চ ফোরাম, জামাতের আমির কিংবা তাদের সুরা কমিটি কিংবা বিএনপির সর্বোচ্চ কমিটি কিংবা গণ অধিকারের সর্বোচ্চ কমিটি। এই ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই ক্ষেত্রে ব্যবসায়ী, আমলা, টাকাওয়ালা এদের কাছে এই আসনগুলো বিক্রির একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ রাজনৈতিক ব্যবসাটা দারুণভাবে জমে উঠবে, এই সমালোচনা রয়েছে। আরেকটা যেটা সমালোচনা রয়েছে সেটা হচ্ছে যে ধরুন যে একটা আসনে মানে বিএনপি সেখানে 2.5 লাখ ভোট, সেই 2.5 লাখ ভোটের মধ্যে বিএনপি 1 লাখ 1.25 লাখ ভোট পেয়ে গেল, কিন্তু সেই আসনে শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে সব কিছু মিলিয়ে যে এমপি নির্বাচন হলো, দেখা যাচ্ছে যে সেই আসনে শেষ পর্যন্ত বিএনপির কোনো সংসদ সদস্য নেই, ওই আসনে জামাতের সংসদ সদস্য হয়ে গেছে কিংবা গণ অধিকার পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছে। এইভাবে হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে যে ওখানকার যে বিএনপির ভোটাররা যারা ভোট দিল তারা তাদের এমপিকে পেল না। এটা একটা বড় মানে সমস্যা হিসেবে অনেকে দেখেন। এরকম নানা সমস্যা রয়েছে পিআরকে কেন্দ্র করে, কিন্তু পিআরের লাভজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দলগুলোর মূলত নির্দিষ্ট একটা আসনে প্রতিদ্বন্দ্বী পার্টিকে পরাজিত করে সর্বোচ্চ ভোট পাওয়ার ক্ষমতা নেই, কিন্তু 300 আসনেই বিচ্ছিন্নভাবে তাদের অনেক ভোট রয়েছে, এখানে 10,000, ওখানে 5,000, এখানে 1 লাখ, ওখানে 2,000, এরকম করে হয়তো তারা 5%, 10% ভোট সারা দেশে পেয়ে যাবে। মোট যে ভোটার আমাদের ধরা যাক যে 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের 10% ভোট সারা দেশ কুড়িয়ে হয়ে গেল। তাতে করে তাদের 2টা আসনেও যেখানে বিজয়ের সম্ভাবনা নেই কিংবা একটা আসনেও যেখানে বিজয়ের সম্ভাবনা নেই, সেখানে দেখা যাচ্ছে যে 5টা 10টা আসন পেয়ে গেল সারা দেশের ভোট এক জায়গায় করে। কিন্তু যারা বেশি ভোট পেল সব জায়গায়, তারা অপেক্ষাকৃত বঞ্চিত হলো এই ব্যাপার থেকে। এই আলোচনাটাও রয়েছে এবং এইখানে ছোট দলগুলোর লাভবান হওয়ার জায়গা রয়েছে। এই যে ছোট দলগুলো লাভবান হওয়ার জন্যই মূলত এই পিআর পদ্ধতির আন্দোলন। যাদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা নেই কিংবা 300 আসনে ভোট করার মতো ক্যাপাসিটি নেই, তারাও মানে পিআর পদ্ধতি চাইছে এই কারণে যে সারা দেশ মিলিয়ে ভোট কুড়িয়ে যে এক জায়গায় হবে, তাতে যদি 2-4টা এমপি পাওয়া যায় সেটা বরং লাভজনক। এটাকেই বিএনপি একটা মাস্টার প্ল্যান বলছে এবং পিআর পদ্ধতির মাধ্যমে একটা দুর্বল সরকার গঠন করে আর দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, এই অভিযোগটা বিএনপি থেকে বারবার করা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে শেষ পর্যন্ত পিআরটা কি একটা মাস্টার প্ল্যান, একটা দূরভিসন্ধিমূলক একটা ব্যাপার, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আবার এই আলোচনাও রয়েছে, অনেকে বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক আর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক,
তাহলে কিন্তু আওয়ামী লীগকে থামানো অন্য দলগুলোর জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামাত যেমন লাভবান হবে, তেমনি আওয়ামী লীগও লাভবান হবে। প্রত্যাশিত মানে আসনের চাইতে, প্রত্যাশিত আসনে বিজয়ের চাইতে সারা দেশের ভোট কুড়িয়ে আনুপাতিক হারে তারা অপেক্ষাকৃত অনেক বেশি সংসদ সদস্য পেয়ে যাবে। এইরকম নানা আলোচনা রয়েছে। এই নানা আলোচনার মাঝে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপি যে পিআর পদ্ধতির বিরোধিতা করছে, গতকালকে জামাতের এক নেতা বলেছেন যে, সম্ভবত ডাক্তার তাহের, তিনিই বলেছেন যে ঐক্যমত্য কমিশনে যে 31টি দলকে নিয়ে আলোচনা হচ্ছে, সেই 31টি দলের 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখন 26টা দলকে আপনি যদি কাউন্ট করেন, তাহলে 26টা দলের 25টা দলের তো 25 দুগুণে 50টা ভোট। আমি যদি জামাতকে বাদ দিই, তাহলে বাকি দলগুলোর অবস্থা তো তাই, প্রায় সেরকমই অবস্থা, যে 25 দুগুণে 50টা ভোটের মতো বেশিরভাগ দল, একটা দুইটা দল বাদ দিয়ে বেশিরভাগ দলের অবস্থা ওইটা, যে সভাপতি, সেক্রেটারি এবং তাদের ওয়াইফ কিংবা হাজব্যান্ড, এই ভোটগুলোই তো তাদের ভোট মূলত। মানে তৃণমূলে কিংবা জনশক্তির বিচারে তাদের কোনো জনসমর্থন নেই। তো আপনি যদি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হার চিন্তা করেন, তাহলে সেটা সঠিক পদ্ধতি হবে কিনা, সেটা ন্যায় বিচার হবে কিনা, সেটা জনগণের প্রতিনিধিত্ব হবে কিনা, এই আলোচনাগুলো রয়েছে। সেই কারণেই শেষ পর্যন্ত একটা দলও যদি পিআরের বিপক্ষে থাকে, সেটা যদি বিএনপি হয়, তাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, জনগণের সমর্থন রয়েছে, তাই অনেকে মনে করেন যে শেষ পর্যন্ত সরকারের পক্ষে কোনোভাবেই পিআরের দিকে, পিআর পদ্ধতিতে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে না। এবং সেই ক্ষেত্রে একটা বড় অগ্রগতির জায়গা যেটা, সেটা হচ্ছে যে এনসিপি সেখান থেকে সরে এসেছে। এনসিপি একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকারের আশেপাশে যেহেতু অবস্থান করছে, সেহেতু এনসিপির এই সরে আসাটাও জামাতের জন্য বেশ উদ্বেগজনক একটা ব্যাপার। শেষ পর্যন্ত রুহুল কবির রিজভির এই যে মন্তব্য, তিনি একটা ভয়াবহ মন্তব্যই করেছেন যে সুপরিকল্পিত মাস্টার প্ল্যান হোক আর নর্মাল প্ল্যান হোক, সেই প্ল্যান বোধহয় বাস্তবায়ন হচ্ছে না, তেমনটাই মনে হচ্ছে। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।